কেমন আছেন সবাই? আমি তুষার। তো আরও একটি দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটার স্টার কাস্ট পুরোপুরি দুর্দান্ত, আর মুভির গল্পটাও বেশ ভালো। তো আশা করি আজকের মুভির গল্পটা আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে তামিল, মালায়ালাম এবং আরো কয়েকটা ভাষায় মুক্তি পাওয়া মুভি পাল্লি চাত্তাম্বি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় 1930 সালে, যেখানে কর্ণাটক এবং কেরালার বর্ডারের বিশাল এক মহলকে দেখানো হয়। ওই সময় চারদিকে দরিদ্রতা ছেয়ে গিয়েছিল, আর সেখানে বেশ কিছু গরিব লোকদের টর্চার করছিল, নির্মমভাবে মেরে ফেলা হচ্ছিল। তাদের অপরাধ একটাই ছিল, তাদের এরিয়ার সবথেকে বড় জমিদারের শস্যক্ষেত থেকে তারা কিছু শস্য চুরি করেছিল। ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরেই তারা এই কাজটা করেছিল, আর সেই অপরাধেই তাদের উপরে নির্মমভাবে টর্চার করা হচ্ছিল। আসলে এই মহলে খুবই অত্যাচারী আর নিষ্ঠুর জমিদার নামব্রিয়া থাকত, আর তার কঠোর শাসনে এখানকার দিনমজুর লোকেরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এই নামব্রিয়া তাদের জন্য এই জায়গাটাকে পুরোপুরি একটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখানের মানুষদের মধ্যে নামব্রিয়ার ভয়টা এতটাই ছিল যে তারা কেউ তার দিকে তাকানোর সাহস পেত না। নামব্রিয়ার এক ইশারায় মানুষের জীবন আর মৃত্যুর ফয়সালা হয়ে যেত। এখানে গরিবদের জন্য ইনসাফ বলে কিছুই ছিল না, কারণ এখানে শুধুমাত্র নামব্রিয়ার আইন কানুন চলত। অন্যদিকে জমিদারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে বাইরে থেকে এই সবকিছু তদারকি করছিল। এরপরে কিছু ইংরেজ সেনা তাদের কমান্ডারদের সাথে সেখানে চলে আসে, আর সেই কমান্ডার হাতে একটা নোটিশ ছিল। এখন থেকে ইংরেজ সরকার নামব্রিয়ার সকল জমির উপরে ট্যাক্স লাগাতে শুরু করবে। যদি এরপরেও সে টাকাগুলো পরিশোধ না করে তাহলে তার কাছ থেকে এই জমিগুলো ছিনিয়ে নেওয়া হবে। আর এই অর্ডারটা সরাসরি উপর থেকে দেওয়া হয়েছিল। তখন নামব্রিয়ার অ্যাসিস্ট্যান্ট হাসে, আর সেটা নিয়ে ভেতরে যেতে শুরু করে। তখন সেই কমান্ডার বলে সে নামব্রিয়ার সাথে সরাসরি দেখা করতে চায়, আর তখনই সেই লোকটা হাসে আর বলে তার সাথে দেখা করাটা সবার ভাগ্যে জোটে না। এরপরে সেই লোকটা নামব্রিয়ার কাছে সেই পত্রটা দিয়ে দেয়। নামব্রিয়া সেখানে দেখা যায় অন্য একজন ইংলিশ অফিসারকে সামনে বসিয়ে রেখেছিল, যে লোকটা তার কাছে হাত জোর করছিল। নামব্রিয়ার সেই লোক নোটিশটা নিয়ে ভেতরে চলে যায়। নামব্রিয়া সেটা পড়ে বাইরে বের না হয়ে সেটার উপরে নিজের জবাব লিখে দেয়। এরপরেই কমান্ডার সেই উত্তরটা যখন পড়ে সে ভয় পেয়ে যায়, তার চোখ মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে, আর এরপরে গুলির শব্দ শুনে সেখান থেকে পালাতে শুরু করে নিজের জীবন নিয়ে। সেই উত্তরে আসলে নামব্রিয়ার কি লিখেছিল বোঝাই যাচ্ছিল, ভেতরে যে ইংরেজ অফিসারকে বন্দি করে রেখেছিল নামব্রিয়া তাকে মেরে ফেলেছে। আর ঠিক তখনই নামব্রিয়া বাইরে আসে, আর সেখানে সবাই তাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। তো এই ভয়ঙ্কর আর অত্যাচারী নামব্রিয়া আসলে কে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এরপরেই আমাদের একটি ছোট্ট মেয়ে সীতাকে দেখানো হয়। ছোট্ট মেয়ে সীতা দেখা যায় তার পরিবার এবং একজন পাদ্রীর সাথে বসে সেখানে ধর্মীয় একটা অনুষ্ঠান দেখছিল, যেখানে তার বাবার উপরে একজন দেবতা ভর করেছিল, আর সে সবাইকে আশীর্বাদ এবং শাস্তি দিচ্ছিল। এটা দেখে সীতা একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল সেই পাদ্রীকে, আর সেও একের পর এক উত্তর দিয়ে যাচ্ছিল। এরপরেই অনুষ্ঠান শেষ হতে সীতা তার পরিবার এবং সেই পাদ্রীর সাথে বাড়ি ফেরার জন্য রওনা হয়। তখনই তারা জঙ্গলের ভেতরে গুলির আওয়াজ শুনতে পায়। এতে সবাই ভয় পেয়ে যায়। পাদ্রী বলে, এরা নামব্রিয়ার লোক, তাড়াতাড়ি এখান থেকে চলো, ওরা আমাদের খুঁজে পেলে মেরে ফেলবে। ওদের ভয়ে প্রাণ নিয়ে আমরা এই পাহাড়ে চলে এসেছি, ওরা এখানেও চলে এসেছে। ঠিক তখনই তাড়াহুড়ো করে হাঁটতে যেয়ে সেই পাদ্রী বাড়ি খায় একজনের পায়ের সাথে, আর দেখতে পায় সেখানে কয়েকজন মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। পাদ্রী এবং সেই পরিবারের লোকেরা এগুলো দেখে হতবাক হয়ে যায়, ভয়ে চিৎকার করে ওঠে। আর তখনই তারা বুঝতে পারে এই কাজগুলো হচ্ছে নামব্রিয়ার লোকদের। আসলে নামব্রিয়ার যার জায়গা পছন্দ হতো তারই জায়গা সে দখল করে নিত, আর এরপরে সেই জায়গার প্রকৃত মালিকদের এভাবেই মেরে ফেলতো বা তাড়িয়ে দিত। এটা দেখে তারা প্রচন্ড ভয় পায় আর ঈশ্বরকে ডাকতে শুরু করে। ঠিক তখনই তারা সেখানে একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ পায়। তারা সবাই আশেপাশে খুঁজতে থাকে। তখনই ছোট্ট সীতা দেখতে পায় ফাঁসিতে ঝুলানো এক মহিলার বুকে একটি কাপড় বাঁধা ছিল, আর সেটার ভেতরেই ছোট্ট এক নবজাতক শিশু রয়েছিল, সেই কাঁদছিল। অবশেষে পাদ্রী এবং সীতার পরিবার সেই বাচ্চাটিকে তাদের সাথে নিয়ে যায়, আর সেই ছোট্ট সীতা ছোট্ট বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয় আর তার হাত ধরে, আর বাচ্চাটির নাম দেওয়া হয় কৃষ্ণা পিল্লাই। এরপরেই ঘটনা চলে আসে 1957 সালের 5 এপ্রিলে। সেখানে এক্স এডিশনাল হোম সেক্রেটারি অ্যাপ্পন ড্যানিয়েলকে দেখানো হয়। সে লিখছিল, আজকের দিনে দেশের ইতিহাসে প্রথমবার একটা কমিউনিস্ট সরকার ভোটের মাধ্যমে জয়লাভ করেছে, আর সেটা কেরালাতে। আর এরপরে সেখানে ধর্মীয় দাঙ্গা সহ বেশ কিছু দাঙ্গার দেখা দেয়, মানুষ রাস্তায় নেমে যায়। কিন্তু সেই কমিউনিস্ট সরকার ভাবে তারা এই দাঙ্গা প্রতিরোধ করবে। আসলে কেরালার মানুষরা নিজেদের জমিতেই বসবাস করছিল, আর তারা ভাবছিল এটা তাদেরই জমি, কিন্তু সেখানে লিগ্যাল কোনো কাগজই ছিল না।
কিন্তু নতুন সরকার আসার পরে তারা সবাইকে উচ্ছেদ করে, আর যারা আসল জমির মালিক তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সরকারের এই সিদ্ধান্তে সেই রাজ্যের সব জমিদাররা ফুলে ফেপে ওঠে সরকারের বিরুদ্ধে, কারণ এই সিদ্ধান্তে জমিদাররা তাদের জমি হারিয়ে ফেলত। এই জন্যই তারা সরকার বিরোধী আন্দোলন করতে শুরু করে। আর সরকার বুঝতেই পারেনি সেখানকার ছোট্ট একটা গ্রাম কানিয়ারি তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এই আন্দোলন মোকাবেলা করার জন্য। এরপরেই সেই গ্রামেরই একটা চার্চকে দেখানো হয়। সেই গ্রামের চার্চের প্রিস্ট এবং তার কমিউনিটির সবথেকে বড় সমস্যা ছিল এই কমিউনিস্ট পার্টি, কারণ প্রকাশ্যে তারা তাদের প্রভু এবং ধর্মের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিল, যার ফলে কমিউনিস্ট পার্টির এই ধারণাটা দিনে দিনে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছিল। আর এই জন্য চার্চে ধীরে ধীরে লোকের সংখ্যা কমে যাচ্ছিল। এরপরেই জর্জকে দেখানো হয় যে একটা সময় সেই চার্চের পুরাতন সদস্যদের মধ্যে একজন ছিল, আর সে খুবই সাহসী ছিল, আর এই জন্য চার্চের রক্ষাকর্তা হিসেবে তাকেই মানা হতো। চার্চের বিরুদ্ধে যারা কথা বলতো জর্জ তাদের শাস্তি দিত। কিন্তু যখন থেকে সেই কমিউনিস্ট পার্টি সেখানে এসেছে এবং তাদের মতবাদ সেখান থেকে ছড়িয়ে দিয়েছে, দেখা যায় ধীরে ধীরে সেই চার্চও কমিউনিস্ট পার্টির মতবাদে আত্মপ্রকাশ করতে থাকে আর চার্চের বিরোধিতা করতে থাকে। আর এতেই সেই পাদ্রির ভেতরে ভয়টা আরো বেড়ে যায়। সেই জর্জ এখন পুরো গ্রামের ভেতরে গুন্ডামি করতে থাকে, মানুষকে মারধর করে যারা এই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কোনো কথা বলে। কমিউনিস্ট পার্টি একে একে পতাকা কেড়ে নিজেদের দখলত্ব জারি করছিল, আর সেই পতাকাকে উচ্ছেদ করতে গেলেই জর্জ তাদের প্রচন্ড মারধর করত। ধীরে ধীরে জর্জের শক্তি বেড়েই চলছিল, গ্রামের মানুষ তাকে ভয় পেতে শুরু করে, আর এটা দেখে পাদ্রির টেনশন আরো কয়েক গুণ বেড়ে যায়। এমনকি যেই পাহাড়ের নতুন চার্চ হওয়ার কথা ছিল সেই পাহাড়টাও সেই কমিউনিস্ট পার্টির দখলে চলে যায়। তখন সেই চার্চের পাদ্রি বুঝতে পারে যদি তাড়াতাড়ি কিছু করা না হয় তাহলে এই চার্চও তাদের হাত থেকে চলে যাবে। এছাড়া সরকার সেই পাহাড়টিকে দখল করার জন্য আরো একটা ট্রিক্স ব্যবহার করেছিল, গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিয়েছিল যে সেই পাহাড়ে ভূত প্রেত বা আত্মার বসবাস রয়েছে, যার ফলে ভয়ে মানুষ সেখানে যেতেই চাইতো না। এছাড়া পাদ্রির আরও একটা চিন্তার বিষয় ছিল, যারা এই চার্চের পুরাতন সদস্য ছিল তারাও ধীরে ধীরে সেই কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে যাচ্ছিল, আর এটা দেখে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। এরপরেই প্রিস্ট এবং আরো কয়েকজন মিলে তারা একটা দল গঠন করে, যেটার নাম দেয় ক্রিস্টোফার ফোর্স। এই দলের কাজই হচ্ছিল যারা চার্চের বিরুদ্ধে আওয়াজ উঠাবে বা চার্চকে দখল করার চেষ্টা করবে তাদেরকে শাস্তি দেয়া। আর সেই ক্রিস্টোফার ফোর্সের দলের লিডার ছিল ক্রিস্টোফার। আর এই ক্রিস্টোফার কারোর নাম নয়, বরং একটা পদবি। যাকে সেই টিমের লিডার বানানো হতো তাকেই ক্রিস্টোফার বলা হতো। তার শুধু একটাই কাজ ছিল, যারা এই চার্চের বিরুদ্ধে আওয়াজ তুলবে বা জায়গা দখল করতে চাইবে তাদের যে কোনো মূল্যে হোক ঠেকানো। এদিকে কানিয়ান চার্চের ফাদারও তাদের চার্চের জন্য তেমনই একজন ক্রিস্টোফারকে খুঁজে বেড়াচ্ছিল। অনেক জায়গা খোঁজার পরে তারা অবশেষে একটা চার্চের সন্ধান পায়, আর সেখানেই চলে যায় সেই লোকের সন্ধানে। আর এরপরে আমরা সেখানে কৃষ্ণাকে দেখতে পাই। হ্যাঁ, এই কৃষ্ণা ছিল সেই ছোট্ট বাচ্চা যাকে জঙ্গলের মাঝে থেকে তার মায়ের বুকের লাশ থেকে নিয়ে আসা হয়েছিল, আর সেই কৃষ্ণাই এখন বড় হয়ে গেছে। কৃষ্ণাকে দেখা যায় সে বাচ্চাদের সাথে পানিতে খেলা করছিল, যে সে কতক্ষণ পানির নিচে দম আটকে থাকতে পারে। এদিকে কানিয়ান চার্চের পক্ষ থেকে যারা গিয়েছিল তারা কৃষ্ণার এই বাচ্চা সুলভ আচরণ দেখে বলতে থাকে তারা হয়তোবা ভুল জায়গায় চলে এসেছে, তাদের তো একজন লড়াকু সৈনিক লাগবে, এমন বাচ্চাদের সাথে খেলা করা কোনো লোকের তাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরও সেখানে যে পাদ্রী ছিল সে বলে আমার উপরে বিশ্বাস করো, ও পারবে। সেই পাদ্রী কৃষ্ণার সাথে কথা বলে। কৃষ্ণা আসলে তার গ্রাম ছেড়ে যেতে চাইছিল না, তারপরে কৃষ্ণাকে রাজি করানো হয়। এদিকে আরও একটা সমস্যা দেখা দেয়। কৃষ্ণা জন্মগতভাবে সনাতনী ধর্মের ছিল, কিন্তু কানিয়ান গ্রামের তাকে নেওয়া হচ্ছিল চার্চের ক্রিস্টোফার হিসেবে। এটা যদি কানিয়ান গ্রামের মানুষরা জেনে যেত তাহলে সেখানে একটা বড় সমস্যা দেখা দিত, আর এই জন্য সেই পাদ্রী কৃষ্ণার একটা নতুন নাম রেখে দেয়, প্রত্যান ক্রিস্টোফার। আর এই নতুন নামের সাথেই কৃষ্ণা সেই চার্চের সদস্যদের সাথে কানিয়ান গ্রামে যেতে শুরু করে। কিন্তু দেখা যায় বাসের ভেতরে কৃষ্ণা ঘুমাচ্ছিল, আর সবাই তাকে দেখে প্রশ্ন করছিল এই লোকটাকে বাসে এভাবে ঘুমাচ্ছে। ঠিক তখনই বাসটা হঠাৎ করে ব্রেক করতে হয়, যার ফলে কৃষ্ণা বাসের সিট থেকে পড়ে যায়। এতে সে একটু রেগে যায় আর বাসওয়ালার সাথে তর্ক করতে থাকে। ঠিক তখনই দেখা যায় সেই হঠাৎ ব্রেক করার ফলে একটি ছোট্ট মেয়ের মাথায় আঘাত পেয়েছিল, আর তার মাথা ফেটে গিয়েছিল। কৃষ্ণা তাকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়, আর তখনই জানতে পারে যে মেয়েটি আঘাত পেয়েছে তার নাম সীতা। এই নামটা শুনতেই তার দুচোখ জুড়ে অতীতের এক স্মৃতি ভেসে ওঠে, যেখানে সেই ছোট্ট সীতাকে দেখানো হয়। কিছু সময়ের জন্য কৃষ্ণার সেই সীতার কথা মনে পড়ে যায়, যে তাকে বড় বোন এবং মায়ের মতো করে লালন পালন করেছে। সে ইমোশনাল হয়ে যায়, আর এই জন্য এক মুহূর্ত দেরি না করে কৃষ্ণা সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে দৌড়ে হাসপাতালে চলে যায়, এবং সে অনেক উদ্বেগ ছিল মেয়েটিকে নিয়ে। এরপরে ডক্টর যখন চেক আপ করে বলে ভয়
পাওয়ার কিছু নেই, একটুই কেটে গেছে আর তার চোখেও সমস্যা হবে না। তখনই কৃষ্ণা নিশ্চিন্ত হয়। এদিকে কৃষ্ণাকে এরকম করতে দেখে অনেকেই অবাক হয়। একটু পরেই কৃষ্ণা সেই কানিয়ান গ্রামে পৌঁছায়। গ্রামে পৌঁছাতে কৃষ্ণার দেখা হয় সেই গ্রামের পাদ্রির সাথে। সেই গ্রামের কেউ আসলে জানতো না কৃষ্ণার আসল পরিচয় কি। এরপরেই পাদ্রি কৃষ্ণাকে সেই গ্রামে কমিউনিস্ট পার্টির প্রভাবে যা যা হচ্ছিল সেগুলো খুলে বলে। এটা দেখার সাথে সাথে কৃষ্ণা বলে, ও শুধুমাত্র এই সমস্যা, পতাকা লাগিয়েছে তো আমি এখনই সেটা উঠিয়ে ফেলছি। সাথে সাথে সেখানে লাগানো কমিউনিস্ট পার্টির একটি পতাকা সে উঠিয়ে ফেলে। আর এতে করেই পাদ্রি সহ গ্রামের সবাই ভয় পেয়ে গিয়েছিল। ভাবছিল জন এবং তার লোকেরা কৃষ্ণাকে রাম ধোলাই দেবে, কিন্তু ঘটে ঠিক তার উল্টোটা। কৃষ্ণা একাই সবাইকে সেখানে এমনভাবে মারে কেউ উঠেই দাঁড়াতে পারে না। কৃষ্ণার হাসি মুখের আড়ালে যে এত ভয়ঙ্কর রূপ রয়েছে সেটা আসলে কেউ বুঝতেই পারেনি। এরপরেই চার্চের পুরাতন সদস্য এবং পাদ্রি খুবই খুশি হয়ে যায় যে তারা একজন শক্তিশালী ক্রিস্টোফারকে পেয়েছে যে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এরপরেই চার্চের ক্রিস্টোফার হিসেবে কৃষ্ণাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। এরপরে কৃষ্ণা তার কাজে লেগে পড়ে। ক্রিস্টোফার ফোর্সের যারা সদস্য ছিল তাদের সবাইকে সে লড়াই করতে শেখায়, প্রশিক্ষণ দেয়। তার কাছে ধর্ম জাতি নির্বিশেষে সবাই এক ছিল। এছাড়া দেখা যায় কৃষ্ণা শুধু সেই ফোর্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। গ্রামে যেই তার কাছে আসতো এবং যার নিজের উপরে বিশ্বাস রয়েছে, সে নিজেকে রক্ষা করতে চাইতো, কৃষ্ণা তাকেই তার প্রশিক্ষণ দিত, তাকে লড়াই করতে শেখাতো। এমনকি তার প্রশিক্ষণ থেকে মেয়েরাও বাদ যায় না। যেসব মেয়েরা আগ্রহী ছিল কৃষ্ণা তাদেরকেও লড়াই করতে শেখায়। এদিকে কমিউনিস্ট পার্টির হয়ে যারা কাজ করত তারা এসব দেখে প্রচণ্ড জেলাস ফিল করছিল, রেগে যাচ্ছিল। তারা বারবার চার্চের ক্ষতি করার চেষ্টা করছিল, বিভিন্ন জায়গায় সে সরকারের পতাকা লাগানোর চেষ্টা করছিল। কিন্তু কৃষ্ণা প্রত্যেকবারই সামনে চলে আসতো এবং তাদের কাজে পানি ঢেলে দিত। এছাড়া যারা চার্চের ক্ষতি করতে চাইছিল তাদেরও সে শক্তভাবে জবাব দেয়। আর এটা কৃষ্ণা খুব ভালো করেই করে আসছিল, যার ফলে দিনে দিনে কৃষ্ণার জনপ্রিয়তা সেই গ্রামে বেড়েই চলছিল। সবাই কৃষ্ণার বাহাদুরি নিয়ে অনেক বেশি কথা বলছিল। কৃষ্ণাকে সবাই সেই গ্রামের রক্ষাকর্তা হিসেবে ভাবছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি আসল ঝড়টা এখনো আসা বাকি। এরপরে ড্যানিয়েলকে দেখানো হয়। ড্যানিয়েলের উপরে দায়িত্ব পড়েছিল সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল সেটা দমনের জন্য পদক্ষেপ নেয়া। আর ড্যানিয়েল সেটাই করে। সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল এবং ক্রিস্টোফার ফোর্সের উপরে নজর রাখার জন্য ড্যানিয়েল বিভিন্ন গ্রামে স্পেশাল পুলিশ নিয়োগ দেয় এবং তাদেরকে আলাদা কাজ দেয়া হয়। ড্যানিয়েল ব্যবস্থা তো নিয়েছিল, কিন্তু তার মনে সন্তুষ্টি ছিল না, স্যাটিসফ্যাকশন ছিল না। সে চাইছিল এমন একজন পুলিশ অফিসারকে এই কাজের জন্য নিয়োগ দিতে যার নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপতে শুরু করবে। আর এরপরে অনেক খোঁজাখুঁজির পরে সে খোঁজ পায় পুলিশ অফিসার রামান্নার। এই পুলিশ অফিসার রামান্না খুবই ভয়ানক একজন পুলিশ অফিসার ছিল। তার সার্ভিস লাইফে সে কতজনকে যে ইনকাউন্টার করে মেরে ফেলেছে সেটার হিসাবও নেই। এরপরেই ড্যানিয়েল রামান্নার সাথে কথা বলে, আর তার কথা শুনে আমরা বুঝতে পারি সে শুধু সরকারের কথা মতো সেই আন্দোলনের বিরোধিতা এবং ক্রিস্টোফার ফোর্সের উপরে নজরদারি করার জন্যই রামান্নাকে নিয়োগ করেনি। তার মাথায় আরো বড় গেম চলছিল। ড্যানিয়েল জানতে পেরেছিল সে কানিয়ার গ্রামে 6টা বড় বড় লিজ ল্যান্ড রয়েছে, যেগুলো নিজেদের হাতে থাকলে পুরো গ্রামটাকেই কবজা করা যাবে। যার মধ্যে ড্যানিয়েল তার বিশ্বস্ত লোকদের নিয়ে 5টা জমিকে নিজেদের করে নিয়েছিল, সেই জমির মালিকদের সরিয়ে এবং তাদের থেকে কিনে। কিন্তু একটা জমি এখনো সে হাতাতে পারেনি, আর সেই জমির মালকিন ছিল রেবেকা। রেবেকা তার সেই জায়গাটাকে কোনোভাবে বিক্রি করার জন্য রাজি হচ্ছিল না। কানিয়ান গ্রামের পাশের গ্রাম ছিল কুন্নাপুরাম, আর সেই গ্রামে মোটামুটি 100 পরিবারের মতো বাস করত। আর এই 100 পরিবার সেই গ্রামে যে যে জায়গায় রয়েছিল তাদের মধ্যে শুধুমাত্র 6টি পরিবার বাদে আর কারো কাছেই জমির বৈধ কাগজপত্র ছিল না। যার মধ্যে ড্যানিয়েল 5 জন পরিবারের কাছ থেকে সেই জায়গাগুলো কিনে নিয়েছিল। শুধুমাত্র একটা পরিবার বাকি ছিল। সেই পরিবার অর্থাৎ রেবেকার কাছ থেকেও যদি সেই জায়গাটা কিনে নেওয়া হয় তাহলে পুরো গ্রামটাই সরকার পুরোপুরিভাবে দখল করতে পারবে এবং তাদের কাজে ব্যবহার করতে পারবে। ড্যানিয়েলের মাথায় এমন এক ভয়ঙ্কর প্ল্যান চলছিল। অন্যদিকে ড্যানিয়েলের আন্ডারে যারা কাজ করত তারাও এই প্ল্যানটা সম্পর্কে অবগত ছিল না। তো এই ড্যানিয়েল আসলে কি কাজ করছিল আর কার হয়ে কাজ করছিল? এদিকে কানিয়ান গ্রামের সেই চার্চের অবস্থা দিনে দিনে আরো খারাপ হচ্ছিল। আসলে পাদ্রির মতে কৃষ্ণা ঠিকঠাকভাবে কাজ করছিল না, কারণ ধীরে ধীরে গ্রামের মানুষরা তখনও কমিউনিস্টদের মতবাদে সমর্থন দিচ্ছিল। আর এভাবে চলতে থাকলে একটা সময় সেই পাদ্রিও কমিউনিস্টদের মতোই হয়ে যাবে। এছাড়া তখন কেপিসি নামে একটা ড্রামা কোম্পানি ছিল, আর সেই ড্রামা কোম্পানি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাটক করছিল। আর যারাই সেই নাটকগুলো দেখছিল তারা কমিউনিস্টদের মতবাদে মত পোষণ করছিল বা একমত হয়ে যাচ্ছিল।
প্রতিদিনই সেই নাটক কোম্পানিটা 3টা করে নাটক মঞ্চস্থ করত আর খুব তাড়াতাড়ি কানিয়ান গ্রামও সেই নাটকটা হবে বলছিল। তখনই পাদ্রী কৃষ্ণার কাছে আসে আর বলে খুব দ্রুত এই নাটকটাকে বন্ধ করতে হবে, নাটকটাকে এখানে কোনোভাবেই হতে দেয়া যাবে না। তখন কৃষ্ণা বলে একটা নাটককে এত ভয় পাওয়ার কি আছে, নাটক তো বিনোদনের জন্য, আমাদের কি সেটা হতে দেওয়া উচিত না? পাদ্রী রেগে গিয়ে বলে তোমার কাজ হচ্ছে চার্চের যারা বিরুদ্ধে তাদেরকে প্রতিরোধ করা, আর এই নাটকটাও সেই রকমই একটা। অবশেষে বাধ্য হয়ে কৃষ্ণা চলে যায় সেই নাটকের অনুষ্ঠানে। কৃষ্ণার উদ্দেশ্য ছিল সেখানে যে নাটকের মঞ্চ ভেঙে দিয়ে গন্ডগোল করিয়ে নাটকটাকে বন্ধ করে দেওয়া, কিন্তু দেখা যায় সেখানে যাওয়ার পরে ঘটনা পুরোপুরি উল্টে যায়। আসলে কিছু আওয়ারা লোকেরা সেই নাটকের যে প্রধান অভিনেত্রী রেবেকা ছিল তাকেই উঠিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এটাই ছিল সেই রেবেকা যার জমি ড্যানিয়েল বাগিয়ে নিতে চাইছিল। এদিকে রেবেকাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরপরই সেখানে একটা বড়সড় গন্ডগোল বেঁধে যায়। সবাই রেবেকাকে বাঁচানোর জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না, কারণ কারোর মধ্যে এতটা সাহস ছিলই না। আসলে সেই কেপিএসসির একজন নেতা রেবেকাকে অপহরণ করেছিল তাকে ধর্ষণ করার জন্য। আসলে রেবেকাকে সে এর আগেও অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু রেবেকা প্রত্যেকবারই সেটা প্রত্যাখ্যান করেছে। আর এই জন্য সেই নেতা এবার বাধ্য হয়ে তাকে অপহরণ করে তার জীবন নষ্ট করে দেওয়ার জন্য। অবশেষে যখন এটা কৃষ্ণা দেখতে পায় তখনই সে গাড়ির পিছু নিতে শুরু করে। কৃষ্ণা সেই গাড়িটাকে চেস করে ধরে আর গাড়িতে যারা ছিল তাদের প্রত্যেককে মারধর করে অবশেষে রেবেকাকে উদ্ধার করে নেয়। অন্যদিকে রেবেকা এই হাতাহাতি মারামারির ফলে তাকে যে রক্ষা করলো সেই কৃষ্ণাকে সে ঠিকঠাকভাবে দেখতেও পায়নি, এমনকি তাকে ধন্যবাদ পর্যন্ত জানাতে পারেনি। এদিকে দেখা যায় কৃষ্ণা যখন চার্চে ফিরেছিল সেই পাদ্রী তার উপরে প্রচন্ড রেগেছিল। পাদ্রী কৃষ্ণাকে বলে তুমি কি সেখানে নাটক বন্ধ করতে গিয়েছিলে না নাটকের হিরোইনকে বাঁচাতে গিয়েছিলে? কৃষ্ণা সরাসরি জবাব দেয় আমি সেখানে নাটকটা বন্ধই করতে গিয়েছিলাম, কিন্তু আমার চোখের সামনে একটি মেয়েকে অপহরণ করা হলো, তখন আমি কি করতাম? হাত পা গুটিয়ে বসে থাকতাম? আমার কাছে সবাই মানুষ। সেই মেয়েটি বিপদে পড়েছিল আর আমি তাকে বিপদ থেকে রক্ষা করেছি, ব্যাস এতটুকুই। কিন্তু পাদ্রী তারপরেও শান্ত হয় না আর বলে সেই নাটককে বন্ধ করতেই হবে এমন একটা ঘোষণা দিয়ে দেয় আর বলে পরের বার যখনই এই নাটকটা মঞ্চস্থ হবে তুমি সেখানে যাবে আর এই নাটকটাকে বন্ধ করে দেবে। এরপরেই যখন সেই নাটকটা আবারও অন্য একটা জায়গায় মঞ্চস্থ হয় তখনই কৃষ্ণা সেখানে চলে আসে সেই নাটক বন্ধ করার জন্য, কিন্তু একজন দেখে সেই রেবেকাকে বলে দেয় যে এই কৃষ্ণাই সেই দিন তার জীবন বাঁচিয়েছিল। আর এই জন্য রেবেকা নিজেই চলে আসে কৃষ্ণার কাছে আর হাসি মুখে বলে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ঠিক তখনই দেখা যায় সেখানে অন্য একজন লোক রেবেকার সাথে বাজে ব্যবহার করছিল। এটা দেখে কৃষ্ণা সহ্য করতে পারে না, সেই লোকটার হাত ধরে সেখানেই মুচড়ে দেয়, ভেঙে দেয়। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। এটা দেখে রেবেকার মনে কৃষ্ণার জন্য আবারও সম্মান বেড়ে যায়। এদিকে কথায় কথায় একটা সময় কৃষ্ণা তাকে জানায় তার গ্রামে যখন এই ধরনের নাটক হতো সেখানে বেশিরভাগ সময় সে রাবণের চরিত্র করত আর সে যে খুব ভালো অভিনয় করে, নাটক করে এবং তার নাটক দেখে সবাই তাকে খুব প্রশংসা করে। এ ধরনের আরও অনেক কথাই কৃষ্ণা সেখানে বলছিল। আর এইসব কথা বলতে বলতেই কৃষ্ণা তার আসল উদ্দেশ্যটাই ভুলে যায় যে এখানে সে নাটক বন্ধ করার জন্য এসেছে। এদিকে নাটকটা শুরুই হয়ে যায়, যার ফলে কৃষ্ণা সেখানে নাটক বন্ধ করার পরিবর্তে বসে বসে পুরো নাটকটাই দেখছিল। আর নাটকটা শুরু হওয়ার পরে যতই ধীরে ধীরে ভেতরে যাচ্ছিল তখনই কৃষ্ণার সামনে তার নিজেরই অতীত ভেসে উঠছিল। নাটকের ভিতরে যে অন্যায় অবিচার দেখানো হয়েছিল কৃষ্ণার জীবনেও সে এই ধরনের অন্যায় অবিচার একটা সময় সহ্য করে এসেছে। সে যখন একেবারেই ছোট ছিল নামরিয়ার লোকেরা তার বাবা মাকে মেরে তাদের জমি দখল করে নিয়েছিল। এরপরে সীতা এবং তার পরিবার যখন তাকে পায় তখন তারা কৃষ্ণাকে তাদের পরিবারের কাছেই রেখে দেয় এবং সীতা তাকে ছোট থেকে লালন পালন করে বড় করে তোলে। কিন্তু একটা সময় সেই নামরিয়ার লোকেরা সীতাকেও ছাড়ে না। এদিকে নাটক শেষ হয়ে যায়। নাটক শেষ হওয়ার পরেই রেবেকা তার রিলেটিভের সাথে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তখনই আবারও তার সাথে দেখা হয় কৃষ্ণার। তখন কৃষ্ণা বলে সে চাইলে তাকে ছেড়ে দিয়ে আসতে পারে। রেবেকাও রাজি হয়ে যায় আর কৃষ্ণা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার সাথেই যেতে শুরু করে। যাবার সময় রাস্তায় তারা দুজনে অনেক কথা বলে। রেবেকা একটা সময় বলে আমিও কমিউনিস্ট পার্টির একজন সদস্য, কমিউনিস্ট পার্টি চায় সেই পাহাড়ে তাদের একটা পার্টি অফিস হোক, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই না সেই পাহাড়ে কোনো চার্চ হোক বা কোনো পার্টি অফিস হোক। আমার স্বপ্ন অন্য কিছু।
আমি চাই সেই পাহাড়ে একটা স্কুল হোক, আর কোনোভাবে যদি আমার সেই স্বপ্ন পূর্ণ না হয় তাহলে আমার যে 5 একর জমি রয়েছে আমি সেখানে স্কুল বানাবো। গ্রামের সব বাচ্চারা সেখানে পড়াশোনা করবে, ওদের পড়াশোনা করাটা দরকার। এই কথা শুনে কৃষ্ণার অনেক বেশি ভালো লাগে আর সে ইমোশনাল হয়ে যায়, কারণ তখন তার আবারও সীতার কথা মনে পড়ে যাচ্ছিল। তখনই সেই ভয়ঙ্কর দিনের কথা মনে করতে থাকে কৃষ্ণা, যেখানে সীতার বাবা মাকে নাম্ব্রিয়ার লোকেরা ভয়ঙ্করভাবে খুন করে ফেলেছিল। নির্মম সেই খুনের একমাত্র সাক্ষী ছিল সীতা। এরপরে সেই কেসটা যখন আদালতে ওঠে, সীতাকে প্রশ্ন করা হয় যে এই সবকিছু সে দেখেছে কিনা। সবাই তাকে নিষেধ করেছিল যাতে না করার জন্য, কিন্তু সীতা সাহসিকতার সাথে বলে হ্যাঁ সে দেখেছে। সীতা বলে নামরিয়ার লোকেরাই তার বাবা মাকে তার চোখের সামনেই নির্মমভাবে খুন করে ফেলেছে, আর এর ফল তাকে ভোগ করতে হয়েছে। সেখানে থাকা একজন নির্দয় পুলিশ অফিসার সীতাকে লাথি মেরে বসে, আর সজোরে সেই লাথি খেয়েই সীতা সেখানে মাথায় আঘাত পেয়ে মারা যায়। আর কৃষ্ণা এই ভয়ঙ্কর আর নির্মম দৃশ্যটা নিজের চোখের সামনেই দেখেছিল। কৃষ্ণা তখন ছোট ছিল, তাই কেঁদে কেঁদে চোখের পানি ফেলা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এদিকে রেবেকা তার গন্তব্যস্থলে চলে এসেছিল, আর পরের দিন তাকে অন্য একটা জায়গায় নাটক করতে যেতে হবে। এজন্য সে তাড়াতাড়ি যেতে শুরু করে, কিন্তু কৃষ্ণা তাকে যাবার সময় বলে তোমার নাটকটা অনেক ভালো ছিল। এরপরেই রেবেকা তার ব্যাগ থেকে একটা বই বের করে আর সেটা কৃষ্ণাকে দেয়। এদিকে ড্যানিয়েল যে পুলিশ অফিসার রামান্নাকে সেখানে নিয়োগ দিয়েছিল, রামান্না সেই গ্রামে আসার পরে প্রথম বাস স্ট্যান্ডে সে রেবেকার জন্য অপেক্ষা করতে থাকে। রেবেকার ছবি ছিল রামান্নার কাছে। যখনই সেখানে বাস আসে আর রেবেকা রামান্নার ছবির সাথে তাকে মেলায়, বাসে উঠে সরাসরি কোনো কিছু না বলেই রেবেকার উপরে গুলি চালিয়ে দেয়, আর সাথে সাথে রেবেকার নিথর দেহটা সেখানে পড়ে যায়। আর এতে করে সেই জায়গায় সরকার বিরোধী আন্দোলন আরও বেড়ে যায়। সেখানে সব জায়গায় আন্দোলন করতে থাকে, এমনকি কৃষ্ণা যে বাসে করে যাচ্ছিল সেই বাসেও হামলা করে। কৃষ্ণা তাদের প্রতিহত করার চেষ্টা করে, তাদের সাথে লড়াই করে, কিন্তু সেই আন্দোলনকারী এবং বিক্ষোভকারীদের ভাষা শুনে সে বুঝতে পারে এগুলো শুধু আন্দোলনকারী নয়, বরং বাইরে থেকে এই লোকগুলো এসেছে আর আন্দোলনকারীদের নামে বদনাম করে যাচ্ছে। তখন সে বুঝতে পারে এর পেছনে অনেক বড় একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এদিকে দেখা যায় সেই হামলাকারীদের হাত থেকে কৃষ্ণা যাদেরকে বাঁচাতে পেরেছিল তাদেরকে নিয়ে দ্রুত সে হাসপাতালে এসে পৌঁছায়, আর ঠিক তখনই একটা বেডের উপরে তার চোখ পড়ে। সেখানে একটা লাশ ছিল, আর লাশের হাতটা দেখতেই কৃষ্ণা যেন থমকে যায়, কারণ সে বুঝতে পেরেছিল এটা রেবেকার লাশ। কৃষ্ণা ভাবতে থাকে একটু আগে যে মেয়েটাকে হাসি খুশিভাবে স্বপ্ন দেখছিল সেই মেয়েটার নিথর দেহ এখন পড়ে আছে। এদিকে হাসপাতালে আরো যারা লোক ছিল তাদের সবারই মতে এটা শুধুমাত্র সেই আন্দোলন বা বিক্ষোভকারীদের কাজ হতেই পারে না, তারা এমন কাজ করতেই পারে না। এই কাজগুলো সরকারি অন্য মানুষদের দিয়ে করিয়েছে, যাতে করে এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে মানুষ অবস্থান নেয় এবং সরকারের পক্ষে চলে যায়। এদিকে দেখা যায় সেই রাজ্যে বিক্ষোভ মিছিলটা এতটাই ভয়াবহ হয়ে যায় যে, আর অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে সেখানে কমিউনিস্ট সরকারের পতনের একেবারে সন্নিকটে এসে দাঁড়ায়। কিন্তু সেই সরকারের মুখ্যমন্ত্রীর তখনও সন্দেহ ছিল এই আন্দোলনের পেছনে শুধুমাত্র রাজনৈতিক কারণ নয়, বরং অনেক পাওয়ারফুল মানুষ রয়েছে, এছাড়া অন্য কোনো কারণও রয়েছে। আর দেখা যায় মুখ্যমন্ত্রীর এই সন্দেহটা একেবারে ঠিক হয়ে যায়। এই পুরো খেলার পেছনেই ছিল নাম্বিয়ার। আসলে নাম্বিয়ার একটা প্রজেক্ট চালু করেছিল, আর নাম্বিয়ার সেই প্রজেক্ট শুরু করার জন্য কেন্দ্রীয় সরকার অনুমতিপত্র দিয়ে দিয়েছিল। এখন শুধু বাকি ছিল রাজ্য সরকার। কিন্তু যখনই সেই ফাইলটা রাজ্য সরকারের হাতে আসে, তারা এই প্রজেক্টটা সরাসরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে দেয়। কেরালার কমিউনিস্ট সরকার নাম্বিয়ার এই প্রজেক্টটাকে সরাসরি বন্ধ করে দিতে বলেছিল। তারা কোনোভাবেই এই প্রজেক্টের অনুমতি দেবে না। এটা নামরিয়ার ডিম প্রজেক্টগুলোর মধ্যে একটা ছিল। এছাড়া এই বিশাল প্রজেক্টে নামরিয়া আগে থেকেই কোটি কোটি টাকা খরচ করে বসেছিল। এখন যদি এটাকে হুট করে বন্ধ করে দেওয়া হয় তাহলে নামরিয়ার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর এটা নামরিয়া কখনোই মেনে নেবে না। এই জন্য নামরিয়া সেই সরকারকেই পতন ঘটানোর একটা মাস্টার প্ল্যান করে ফেলে। আর তখনই আমাদের সামনে একটা রহস্য উন্মোচন করা হয়। অনেক বছর আগে যখন ইংরেজরা নামরিয়ার কাছ থেকে সেই জমিটা দখল করতে চেয়েছিল, এছাড়া নামরিয়াও সেই জায়গাটাকে নিজের দখলে রাখার জন্য কত শত মানুষকে যে মেরেছিল, সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, সেই জায়গাটা পাহাড়ের ওপরের জায়গা। আসলে ইংরেজ এবং নামরিয়া দুজনেই জানতো সেই পাহাড়ের নিচে সোনার খনি রয়েছে। নামরিয়া চাইছিল সেই পাহাড়ে যদি কোনোভাবে সে মাইনিং করতে পারে তাহলে সেই সোনার খনি থেকে সোনা উত্তোলন করতে পারবে, আর এতে করে সে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হবে। কিন্তু সেখানে মাইনিং করার জন্য সরকারের অনুমতিপত্র দরকার ছিল, আর এই জন্য নামরিয়া সরকারের অনেক লোক অফিসারদের একের পর এক ঘুষ দিয়ে নিজেদের করে নেয়। আর এরপরে সেই মাইনিংয়ের ফাইলটা মুখ্যমন্ত্রীর টেবিলে পৌঁছায়। মুখ্যমন্ত্রী সবকিছু দেখার পরে সাথে সাথে সেটাকে রিজেক্ট করে দেয়।
নাম্বিয়ার যখন দেখতে পায় সরকার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন সে সিদ্ধান্ত নেয় এই সরকারকেই সরিয়ে দেবে। সে প্ল্যান করতে থাকে, কারণ নাম্বিয়ার এই প্রজেক্টের সামনে যেই এসেছিল কিনা তাদেরকে সে উপড়ে ফেলেছে। মুভির শুরুতে আমরা যে দৃশ্য দেখেছিলাম যে একের পর এক জমি দখল করে নিচ্ছিল, গ্রামবাসীদের মেরে ফেলছিল, অত্যাচার করছিল, এটা সেই পাহাড়ের জন্যই। আসলে নাম্বিয়ার চেয়েছিল এই পুরো গ্রামটাকেই খালি করে ফেলতে, কারণ সেই পাহাড়ি এলাকায় যাওয়ার রাস্তাটা সেই গ্রামের উপর দিয়েই গিয়েছিল, যার ফলে সেই গ্রামে মানুষ থাকলে এটা নিয়ে কথা ছড়াবে, আর আশেপাশের সবাই জেনে গেলে নাম্বিয়ার এতে প্রবলেম হবে। কিন্তু এত বছর পরে সেই গ্রামে ধীরে ধীরে আবারও জনবসতি গড়ে উঠেছিল। এই জন্য নাম্বিয়ার আবারও চাইছিল সেই গ্রামটাকে খালি করে দেবার জন্য, আর এই জন্য সশস্ত্র মানুষদের সেই গ্রামে সে পাঠিয়ে দিয়েছিল। আর বিক্ষোভকারীদের মাঝে সেই মানুষগুলো ছড়িয়ে পড়ে, আর তারা সাধারণ মানুষের উপরে হামলা করে, যার ফলে পুরো গ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ে। নাম্বিয়ারের একটাই লক্ষ্য ছিল, সরকারের পতন ঘটাতে হবে, এছাড়া এই কানিয়ান গ্রামকে খালি করে দিতে হবে, আর সেই পাহাড়ে মাইনিং প্রজেক্ট শুরু করে দিতে হবে। আর সেই গ্রামকে খালি করার জন্য 6টি পরিবার থেকে জায়গা কিনে নিতে হতো, যার মধ্যে 5টি পরিবার তাদের জায়গা বিক্রি করে দিয়েছিল, কিন্তু রেবেকাই বেঁকে বসেছিল। আর এই জন্য রামান্নাকে দিয়ে রেবেকাকে মেরে ফেলা হয়, আর মৃত রেবেকার আঙুলের ছাপ দিয়েই নকল কাগজপত্র তৈরি করা হয়, আর সেই জমিটা লিখিয়ে নেওয়া হয়। অর্থাৎ সেই ড্যানিয়েল আসলে এই নাম্বিয়ার লোক, নাম্বিয়ার হয়ে কাজ করছিল, নাম্বিয়ার প্ল্যানকেই ধীরে ধীরে সে আগে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে যখন কৃষ্ণা রেবেকার লাশটা দেখে এবং তার হাত ধরে বসেছিল, তখনই কৃষ্ণার রেবেকার হাতের আঙুলের ওই অংশটায় চোখ যায়, যেখান থেকে টিপসই নেওয়া হয়েছিল। আর এখান থেকেই কৃষ্ণা বুঝে যায় যে রেবেকা তাকে যে 5 একর জমির কথা বলা হয়েছিল, সেই জন্যই তাকে তার প্রাণ হারাতে হয়েছে। আর এর পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিল না, বরং পুরোটাই একটা সাজানো নাটক ছিল। এরপরে নাম্বিয়ার পরের টার্গেটটা ছিল কানিয়ার পুরো গ্রাম, কারণ পাহাড়ে পৌঁছাতে হলে সেই পুরো গ্রামকে খালি করতে হবে। আর সেই উদ্দেশ্যে রামান্না তার পুরো ফোর্স নিয়ে সেই গ্রামে যেতে শুরু করে। এদিকে কৃষ্ণা এতক্ষণে সব সত্যটা জেনে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই লড়াইটা শুধু চার্চ বা পুরো গ্রামকে নয়, বরং পুরো গ্রামের অস্তিত্বকে নিয়ে। এদিকে দেখা যায় রামান্না তার টিমকে নিয়ে কানিয়ার গ্রামে হামলা করে দিয়েছিল, কিন্তু রামান্নার একটু ধারণা ছিল না তার পুরো প্ল্যানটাই একজন নেতা কুঞ্জু শুনে ফেলেছিল। আর সেই নেতা এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই সংবাদটা কানিয়ার গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেয়। সেই ছেলেটা যখন সেই খবরটা সেখানে দেয়, তখন কমিউনিস্ট পার্টির লোকেরা একদিকে দাঁড়িয়েছিল, চার্চের লোকেরা একদিকে দাঁড়িয়েছিল। কিন্তু যখনই তারা এই খবরটা পায় আর বুঝতে পারে যে তাদের শত্রু তারা নয়, বরং অন্য কেউ, তখনই পুরো পরিস্থিতি বদলে যায়। কুঞ্জু সেখানে সবাইকে বোঝায় আর বলে, এখন যদি আমরা ধর্ম, জাতি এবং এই পার্টি নিয়ে বিরোধ করি নিজেদের মধ্যে, তাহলে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। এই জন্য আগে নিজেদের ঘর বাঁচাও, তারপরে আমাদের মধ্যকার লড়াইটা আমরা না হয় পরেই লড়ে নেব। রেবেকার সৎকার করা হয়, আর সেখানে কৃষ্ণাও চলে আসে। কৃষ্ণা সবাইকে রেবেকার স্বপ্নের কথা বলে, আর তখন পুরো গ্রাম একত্রিত হয়ে বলে, এইখানে না কোনো চার্চ হবে, না কোনো পার্টি অফিস, এখানে হবে শুধুমাত্র একটা স্কুল, যেখানে গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করবে। আর এখান থেকেই বোঝা যাচ্ছিল পুরো গ্রাম একত্রিত হয়ে গেছে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। এরপরেই গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকেরা কৃষ্ণার কাছে আসে আর বলে, তুমি এতদিন আমাদের হয়ে লড়েছ, চার্চের হয়ে লড়েছ, কিন্তু আরও একবার আমাদের হয়ে তোমাকে লড়তে হবে, আমাদের এই গ্রামের অস্তিত্বকে বাঁচাতে হবে। ঠিক তখনই কৃষ্ণা কোনো কথা না বলেই হাতিয়ার হাতে তুলে নেয়, কারণ তার ভেতরে রেবেকার মৃত্যুর প্রতিশোধ নেয়ারও একটা আগুন জ্বলছিল। এছাড়া কৃষ্ণা এটাও বুঝতে পেরেছিল এখন শুধু এটা সাধারণ লড়াই নয়, অস্তিত্বের লড়াই, যে লড়াইটা তার সাথে পুরো গ্রামবাসী লড়বে। আর এরপরেই দেখা যায় রামান্না তার বাহিনী নিয়ে সেই গ্রামের উপরে হামলা করে দেয়, আর পুরো গ্রামটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ঘরে ঘরে আগুন জ্বলতে থাকে, গুলি চলতে থাকে, লাশ পড়তে শুরু করে, চারপাশ থেকে আত্মচিৎকার ভেসে আসছিল। সবাই যার যার মতো করে লড়ছিল। কৃষ্ণাকে সাহায্য করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলছিল। সেখানে গ্রামবাসী অনেকেই হারিয়েছিল, অনেকে আহত হয়েছিল, কিন্তু কৃষ্ণা এবং গ্রামবাসী তাদের লড়াই থামায়নি। কৃষ্ণার সামনে যেই আসছিল না কেন, কৃষ্ণা তাদেরকে ধ্বংস করে ফেলছিল, ভয়ঙ্কর দানবের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল। অবশেষে কৃষ্ণা মুখোমুখি হয় রামান্নার। তাদের মধ্যে দুর্দান্ত ভয়ঙ্কর ফাইট হয়। রামান্না তখন একটা সময় বলতে থাকে, আমাকে যদি তুমি মেরেও ফেলো কিছুই যাবে আসবে না, কারণ এই গ্রামের আসল মালিক একদিন ফিরে আসবে, আর তাকে তোমরা কখনোই থামাতে পারবে না। আর তখনই কৃষ্ণের তার সেই ছোটবেলার ঘটনা মনে পড়ে যায়, যেখানে তার চোখের সামনেই তার বড় বোন সীতাকে সেই নির্দয় পুলিশ অফিসার মেরে ফেলেছিল, কিন্তু সেই পুলিশ অফিসার নিজের পাপ কর্ম থেকে রেহাই পায়নি। ছোটবেলাতেই কৃষ্ণা তাকে তার সাজা দিয়ে দিয়েছিল।
খুব নিখুঁত একটা প্ল্যান করে সেই পুলিশ অফিসারকে সে মেরে ফেলেছিল। সেই দিন কৃষ্ণার ভেতরে যে আগুন ছিল, যে প্রতিশোধের স্পৃহা ছিল, চোখে যে রাগ ছিল, সেই সবকিছুই আজকে কৃষ্ণার মধ্যে দেখা যায়। আর সেই সবকিছু দিয়ে সে রামান্নাকে সেখানেই মেরে ফেলে। রামান্না মারা যাবার সাথে সাথে বাকি পুলিশ বাহিনীর, এছাড়া নাম্বিয়ার যেসব লোকেরা সেখানে এসেছিল, তারা সবাই ভয় পেয়ে যায়, তাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। আর এই জন্য তারা ভয়ে পালাতে শুরু করে। আর এভাবেই কৃষ্ণা এবং সেই গ্রামবাসীর সাহসিকতায় সেই গ্রামটা আবারও বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায় আর সুরক্ষিত হয়ে যায়। এই লড়াইয়ের পরে সেই কানিয়ার গ্রামটা পুরোপুরি বদলে গিয়েছিল। এরপরে সেই গ্রামে আর কোনো জাতি, ধর্ম, গোত্র বা গোষ্ঠী ছিল না, বা কোনো রাজনৈতিক পার্টি ছিল না। তারা সবাই নিজেদেরকে সমান ভাবত। তারা নিজেদের মধ্যে আর কোনো লড়াই করত না, কারণ তারা বুঝতে পেরেছিল যখন বাইরের শত্রুরা তাদের উপরে হামলা করে তখন এই গ্রামবাসীরাই একে অপরকে বাঁচাতে এগিয়ে আসে। আর এরপরে থেকেই কৃষ্ণাকে সেই গ্রামবাসীরা তাদের রক্ষক ভাবতে শুরু করে। কিন্তু সবকিছু এখানেই শেষ হয়ে যায় না। মুভির শেষ দৃশ্যে কৃষ্ণাকে একটি মেলায় যেতে দেখা যায়, যেখানে প্রথমবারের মতো কৃষ্ণা মুখোমুখি হয় এই পুরো ঘটনা, পুরো ষড়যন্ত্র এবং পুরো মাস্টার প্ল্যানের আসল মাস্টারমাইন্ড নাম্বিয়ার সাথে। কৃষ্ণা যখন এটা জানতে পারে তখনই একটা চাকু নিয়ে তার দিকে হামলা করতে দৌড়ে যায়। অন্যদিকে নাম্বিয়ার কোনো ভয় না পেয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর একটা গান তাক করে রাখে। দুজনে দুজনের দিকে তাকিয়েছিল, কারো চোখে কোনো ভয় ছিল না, আর বোঝা যাচ্ছিল তাদের এই যুদ্ধটা হবে ভয়ঙ্করের থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই সাসপেন্সের সাথেই মুভিটা শেষ হয়ে যায়। আর এই মুভির শেষ দৃশ্যটাই বুঝিয়ে দেয় এই মুভির দ্বিতীয় পর্ব আসবে, যেখানে নাম্বিয়ার এবং কৃষ্ণা একে অপরের বিরুদ্ধে লড়বে। তো আজকের এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।